সুরক্ষা এই মুহূর্তে মুসলমান সমাজের কাছে সবচেয়ে বড় ইস্যু, এবং সেই ইস্যু সুরক্ষার ইস্যু, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যে জায়গা থেকে সুরক্ষা দেবে, এই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার রাজনীতি, টিএমসি রাজনীতি এখন আর নেই। মঙ্গলবার তৃণমূলের খাঁ খাঁ করা ধর্ণামঞ্চ আবারও প্রমাণ করে দিল ক্ষমতাহীন রাজা আসলে কতটা দুর্বল। 7 থেকে 8 জন প্রবীণ দলনেতা ছাড়া আর কাউকেই দেখা যায়নি সেদিনকে। হাতে গোনা সমর্থক নিয়ে ধর্নায় বসেছিলেন মমতা সেদিন। এমনকি দেখা যায়নি 32 জন মুসলিম বিধায়ক এবং 18 জন মুসলিম কাউন্সিলরের মধ্যে একজনকেও। তাহলে কি গোটা মুসলিম সমাজই তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? একটা বড় শতাংশ মুসলিম ভোট পেয়ে এতদিন জিতে এসেছে তৃণমূল কংগ্রেস। আজ সংখ্যালঘু ভোটও যদি তার দিয়ে সরে যায়, তাহলে কিভাবে নিজের দল নিয়ে এগোবেন মমতা? এই বিষয়ে ট্রু নিউজ বাংলায় কথা বললেন রাজনৈতিক বিশ্লেষক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার ধর্ণামঞ্চে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কোনো মুসলিম কাউন্সিলর থেকে বিধায়ক কেউ নেই। সেখানে কি মুসলিম সমাজ মমতার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন? কেন তারা ধর্ণা সমাবেশে ছিলেন না? তো পরিষ্কার যে মুখ ফেরাতে শুরু করেছেন, কারণ তারা বুঝতে শুরু করেছেন যে বিজেপির বিরুদ্ধে সুরক্ষা দেবার জায়গা, এইরকম একটা জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জায়গায় মুসলিম সমাজকে প্রতারণা করেছেন। ওয়াকফের ব্যাপারে প্রতারণা করেছেন প্রত্যেকটা ক্ষেত্রে। আমি একটা ওয়াকফ মনে পড়লো, সিএ এর ক্ষেত্রে করেছেন, এসআইআর এর ক্ষেত্রে বলছেন এসআইআর হতে দেব না, এসআইআর হয়েছে। এবং আজকে সেই এসআইআর এমন একটা জায়গায় গেছে, সুপ্রিম কোর্ট বলেছেন যে এই এসআইআর এ যারা ডিলিটেড তাদের নাম হোম ডিপার্টমেন্টকে পাঠাতে, এবং তারা যাচাই করে দেখবে তারা আদৌ নাগরিক কিনা। সুতরাং সুরক্ষা এই মুহূর্তে মুসলমান সমাজের কাছে সবচেয়ে বড় ইস্যু, এবং সেই ইস্যু সুরক্ষার ইস্যু, অর্থাৎ ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, এই যে জায়গা থেকে সুরক্ষা দেবে, এই জায়গায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার রাজনীতি, টিএমসি রাজনীতি এখন আর নেই। এটা মুসলমান সমাজ বারবার বুঝতে পারছে এবং ভালোভাবে বুঝতে পারছে। সুতরাং তারা তার পাশ থেকে চলে যাচ্ছে। তারা অন্য দলগুলো, অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম বা বাম দলগুলোর যে জোট, নওশাদ সিদ্দিকী, তাদের কাছে চলে যাচ্ছেন। এদের কাছে এদের সঙ্গে আর থাকতে চাইছেন। ফিরহাদ হাকিম থেকে জাভেদ খান, যারা তৃণমূল কংগ্রেসের একদম শুরু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছেন, তাদেরকেও কোনো ধরনের কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? তারা এখন জল মাপছেন। দেখা যাচ্ছে না কারণ তারা জল মাপছেন। ফিরহাদ হাকিমের পক্ষে বিজেপিতে যোগদান করা মুশকিল, কিন্তু তিনি কংগ্রেসে চলে যেতেই পারেন, তার কাছে সে অপশন খোলা আছে। এরকম ভাবে ধরা উচিত নয় যে ফিরহাদ হাকিম আজকে তার সঙ্গে মঞ্চে বসেছেন, ধর্ণা মঞ্চে বসেছেন বলে কালকেও তিনি ধর্ণা মঞ্চে বসবেন। বস্তুত জল মাপছেন, তিনি দেখতে চাইছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কতদূর এই বিরোধিতার রাজনীতিকে এগিয়ে নিয়ে যেতে পারছেন। যখন দেখবে এরা পারছেন, যদি পারেন থাকবেন, আর যদি না পারেন তার সামনে কংগ্রেসের মঞ্চ খোলাই আছে। বস্তুত পক্ষে কংগ্রেসের সঙ্গে তো অনেক এমপি এমএলএ চলে যেতে পারেন, যারা মুসলমান সমাজের প্রতিনিধিত্ব করছেন। তারা তো সিপিএম তো এইভাবে দল ভেঙে চলে আসলো, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে নিল, এরকম নেয় না, কিন্তু কংগ্রেস নিয়ে নেয়। সুতরাং তারা দল ভেঙে কংগ্রেসে চলে যেতেই পারে। সুতরাং সেই অপশন তাদের কাছে আছে, যে অপশন মৌসুম বেনজির নূর দেখিয়েছেন, সেই অপশন তাদের কাছে আছে। সুতরাং তারা আবার সেই দিকে যাবে, এবং সেই অর্থে আমরা বলতে পারি যে এই যে ফিরহাদ হাকিম সহ অন্যান্য বর্ষিয়ান নেতারা আছেন, তারা এখন জল মাপছেন। হয় তারা রাজনীতি ছেড়ে দেবেন, অথবা তারা কংগ্রেস সহ কংগ্রেস বা অন্য দলে যাওয়ার চেষ্টা করবেন। কেন জাভেদ খান প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্টেপ নিতে শুরু করেছেন? না, এখন তো এরা সবাই বলছে, এখন তো বুঝে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় নগদাথিন বাঘ। বাঘ যখন থাবা দেখাচ্ছিল তখন তাদেরকে কিছু বলেন। আজ থেকে 1 মাস আগে বা জাভেদ খানের এই কথা বলার ক্ষমতা ছিল না। আর জাভেদ খান কেন, যত অরূপ চক্রবর্তী, সুশান্ত ঘোষ, তারা চ্যানেলে গিয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছেন, সবাই শ্রী চৈতন্য হয়ে গেছেন। তো আজ থেকে 1 মাস আগে কেন বলেন? তারা তো দলটা ছেড়েও দিতে পারতেন। কেউ বলছেন
আহ, আমি বলতে পারিনি, তার কারণ বলবার মতো পরিস্থিতি ছিল না। আরে দলটা তো ছেড়ে দিতে পারতেন। এরা কেউ বলেনি, এখন এরা সবাই বলতে শুরু করেছে, কারণ সবাই নিজের গা থেকে নোংরা গন্ধ দূর করতে চাইছে যে তৃণমূল লুট করেছে, এবং তার সেই লুটের ভাগিদার তারাও ছিলেন, তারাও সেই লুটের ভাগিদার ছিলেন। তারা সেই লুটের ভাগিদার হয়ে থেকে প্রশাসনিক সুবিধা এবং রাজনৈতিক ক্ষমতা একটা লোভী হয়ে অন্য দলের কাছ থেকে সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে যে বিজেপি যেন তাদের বিরুদ্ধে কিছু স্টেপ না নেয়, পদক্ষেপ না নেয়, সেই কারণেই যাবে কেন বলছেন। এই যে মুসলিম ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূল কংগ্রেসের থেকে দূরে সরে যাচ্ছেন, সেখানে কি দলের অভ্যন্তরীণ ভাঙনের চেয়েও মুসলিম ভোট ব্যাংক হারানোর আশঙ্কা মমতার জন্য বড় রাজনৈতিক সংকট? সেটা তো রাজনৈতিক সংকট বড় বটেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে মুসলমান সমাজ এই 2011 সালেও ছিল না, কিন্তু 2014-তে যখন বিজেপি এলো তখন তাদের সুরক্ষার ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়লো। তাদের কাছে দায়িত্ব হলো তাদের নিজেদেরকে রক্ষা করার জন্য, বিজেপির হাত থেকে রক্ষা করবার জন্য, হিন্দুত্ববাদী একটা জাতীয়তাবাদী দলের, রাষ্ট্রবাদী একটা দলের কাছ থেকে নিজেদেরকে রক্ষা করবার জন্য তাদের মনে হলো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে সেফ হেভেন। এবং সেই কারণে তারা এই 2014 সাল থেকে আজকে 2012 বছরে তারা কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলেনি। কিন্তু এখন যখন তারা দেখতে পাচ্ছে যে সেই ক্ষমতা আর নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে তাদেরকে তো বাঁচতে হবে, তাদেরকে তো সুরক্ষা পেতে হবে, তাদেরকে তো ডিটেক্ট ডিলিট ডিপোর্টের জায়গা থেকে যোগ্য যে সমস্ত সহনাগরিক আছে, যারা সত্যিকারের ভারতের নাগরিক, তাদের বিরুদ্ধে যদি এই স্টেপ নেওয়া হয়, যে স্টেপ নেওয়া হয়েছে আমরা জানি, যে যিনি যাকে যে বিবি যার নাম যাকে জোর করে পুশব্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তিনি এখনো জেলখানায় পড়ে আছেন, তাকে নিয়ে আসা হলো কিছুদিন আগে। এইরকম যাদের যে সমস্ত মহিলা পুরুষ যারা সহনাগরিক, আমাদের মুসলমান সহনাগরিক যারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছেন, তাদেরকে যদি এরকম চেষ্টা করা হয় তাদেরকে কে বাঁচাবে? মমতা বন্দ্যোপাধ্যায় টিএমসি নিঃসন্দেহে বলা যায় তাকে সে বাঁচানোর জায়গায় নেই। তাহলে তাদেরকে নতুন দল দেখতে হবে। সুতরাং এইটাই তো সবচেয়ে বড় সমস্যা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের। ও তার দলের মধ্যে ভাঙন থাকলেও যদি মুসলমান সমাজ তার পিছনে থাকতো, নিশ্চয়ই তিনি আবার দল গড়বার উৎসাহ পেতেন। কিন্তু তারা তার পিছনে নেই, এবং তারাও জানে যে এখন নতুন সমস্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না। তার জন্য কংগ্রেস বা সিপিএম এর সঙ্গে থাকা দরকার, এবং সেটাই তারা করবেন। এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সংকট গভীরতর হচ্ছে। ফলতার পুনর্নির্বাচনে দেখা গেছে একজন মুসলিম ভোটারও বিজেপিকে ভোট দেয়নি, আর যদি তারা তৃণমূল কংগ্রেসকেও ভোট না দিয়ে থাকে তাহলে ভোটটা যাচ্ছে কোথায়? মুসলিম ভোটটা কংগ্রেস নাকি সিপিআইএম? সিপিআইএম তো গেছি 40,643 ভোট পেয়েছে, যেখানে তারা আগের বারে মানে 3% ভোট পেয়েছে, সেখানে 19.7% ভোট পেয়েছে। কংগ্রেস পেয়েছে 10,000 ভোট। এই 50,000 ভোট তো এখানেই চলে গেল। সুতরাং কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে যে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গেছে, কিছুটা নৌসাদ সিদ্দিকীর দলও গেছে, কিন্তু নৌসাদ সিদ্দিকীর দল তো ওখানে দাঁড়ায়নি। সুতরাং নৌসাদ সিদ্দিকীর যা ভোট সেটা কিন্তু সিপিএম পেয়েছে। সুতরাং যেহেতু নৌসাদ সিদ্দিকীর সঙ্গে তাদের সমঝোতা হয়েছিল, তাহলে আইএসএফ এবং সিপিএম মিলে ওখানে 19.7% ভোট পেয়েছে, 40,643 ভোট পেয়েছে। এটা তো দ্বিতীয় স্থানে চলে এসছে। ভোটটা চলে যাচ্ছে বাম, এবং এখানে বাম কাছে গেছে, তার মানে বামকে তারা অনেক বেশি প্রেফারেবল মনে করছে কংগ্রেসের থেকে, সুতরাং সেদিকে চলে যাচ্ছে। যেই 50 জন বিধায়ক এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সরে আসছেন, তাদের বেশিরভাগই দেখা গেছে তারা ইডি, সিবিআই, আইটি রেডের শিকার হয়েছেন। তো সেই ভয়ের কারণে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তারা পিছিয়ে আসছে, নাকি সত্যি তাদের তৃণমূল কংগ্রেসের প্রতি একটা মোহভঙ্গ হচ্ছে? মোহভঙ্গ হওয়ার কিছু নেই। মোহভঙ্গ, তারা তো নিজেরাই মোহটা তৈরি করেছেন, তারাই তো সুবিধাভোগী, অন্যকে সুবিধাভোগী ছিল, মোহভঙ্গ হওয়ার নয়। তবে ইডি সিবিআই এর ভয় তো তাদের নিশ্চয়ই হচ্ছে, এবং ইডি সিবিআই এর ভয় হচ্ছে, আমি সেটাই বললাম যে বিজেপি এটা কাল্টিভেট করছে, যাতে তাদের ভেঙে দিতে পারলে, তাদেরকে এই মুহূর্তে তারা নেবেও না, কিন্তু ভেঙে দিতে পারলে ইন্ডি জোটে টিএমসির গুরুত্বও কমে যাবে। আবার প্রাতিষ্ঠানিকভাবে বিরোধিতাও
বিধানসভার মধ্যে তারা করতে পারবেন না, বা সংসদের মধ্যেও করা ক্রমশ দেখা যাবে দুর্বল হয়ে পড়ছে। তাহলে সেই রকম জায়গায় যদি চলে যায় তাহলে লাভ ফয়দা বিজেপির, এবং বিজেপি সেইটাকেই কাল্টিভেট করে যাচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপি এই বিষয়ে সবচেয়ে বেশি লাভবান হবে যখন এই 50 জন বিধায়ক যদি টিএমসি থেকে ভেঙে চলে আসে। তারা নানা উপায় অবলম্বন করবে, তার মধ্যে একটা উপায় অবশ্যই লোভ দেখানো এবং ভয় দেখানো। ভয় দেখানো হচ্ছে ইডি সিবিআই, তারা তো নিজেরা জঘন্য জঘন্য কাজ করে এসেছেন এই বিধায়করা, সেটা আমরা সবাই জানি। সুতরাং তাদেরকে এখন ভয় দেখাচ্ছে, সেটা তো একটা বড় কারণ বটে। 50 জন বিধায়ক যারা, তারা তো তৃণমূল কংগ্রেস থেকে সরে আসছেই, তাদের বিজেপি তো এখন নেবেই না, কাউকেই নেবে না বলে দিয়েছে দলেতে। সেখানে গিয়ে তারা এখন নব্য টিএমসি গড়ার কথা ভাবছে। তো তারা যদি এখন নব্য টিএমসি গড়েও, সেখানেও তো তারা ইডি সিবিআই আইটি রেডের শিকার হবে। নব্য টিএমসি গড়লে আর হবে না, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। নব্য টিএমসি অন্য কোনো একটা জায়গা থেকে অন্য কোনো দলের মস্তিষ্ক প্রসূত। এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক এত উর্বর নয়। অন্য কোনো দল বলতে? বিজেপি, কারণ বিজেপি সবচেয়ে বেশি লাভবান হচ্ছে। সুতরাং তারা এই ব্যাপারটাকে কাল্টিভেট করে এমন একটা জায়গায় নিয়ে এসছে নব্য টিএমসি, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে না। সুতরাং ভালো তৃণমূল হয়ে গেল। তো ভালো তৃণমূল তৈরি করবার ফয়দাটা বিজেপি নেবে। ভালো তৃণমূল তাদের সঙ্গে থাকবে, বিজেপির সঙ্গে থাকবে। বিধানসভার মধ্যে বিভিন্ন প্রশ্নে তারা বিরোধিতার জায়গাটা ক্ষীণ করে ফেলবে। তারা হয়তো বিরোধিতা করবে, কিন্তু এমন ভাবে বিরোধিতা করবে যে বিরোধিতার স্বরটা খুব ক্ষীণ, অর্থাৎ যেটা 10 গুণ বলা উচিত ছিল সেখানে 1 গুণ বলে চুপ করে যাবে।